আরও কাজ আছে আমাদের। লোকটি মনে মনে নিজের প্রতি বিরক্ত হলো। এই ভালো লোকদের কেন মেজাজ খারাপ করিয়ে দিতে হবে? নিজেদের কথা বললেই তো হতো। সে মৃদু হেসে বলল, না মানে, কইছিলাম কি, আমিও গরিব, এক সংসার চালাই। যদি আমারও একটু সাহায্য করতেন, আল্লাহ আপনাকে অনেক মানুষের সেবা করার তৌফিক দান করুক। প্রমুখ কটমট করে তাকায় লোকটির দিকে, দাঁতে দাঁত চেপে সংযত করলো নিজেকে। এরপর জোরপূর্বক হেসে বলল। জি, সাধ্য মতো। লোকটি খুশিতে গদগদ হয়ে মতিনের ঘরের সামনে দাঁড়ায়। দরজায় আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, এই যে, এখানেই থাকতো সে। আপনারা যান, নাকি আমিও যাব? আপনি গিয়ে দেখে আসুন কি করে সে। বাইরেই আছি আমরা। লোকটা রায়হানের কথায় এগিয়ে যায়। দরজা হালকা চাপানো। প্রমুখ কবির আর রায়হানকে ইশারা করে লোকটার পেছন পেছন যেতে, যাতে ভুট্টো পালানোর সময় খপ করে ধরে ফেলতে পারে। ওরা তাই করলো। দরজার দুপাশে জহিরি চোখে অবলোকন করে। লোকটি দুহাতে দরজা ধাক্কা দিতেই নড়ে চড়ে যাওয়া দরজা ক্যাচ করে খুলে যায়। লোকটি হেসে মতিন বলে ডেকে সামনে তাকাতেই জোরে চিৎকার করে ওঠে। মুহূর্তেই ভয়ে অসাড় হয়ে জ্ঞান হারায় সেখানে। প্রমুখ ভড়কে যায়। এভাবে চিল্লায় কেন? রায়হান আর কবির বিস্ময় নিয়ে ঘরের ভেতর তাকায়। সামনে যা দেখলো কোনো মতেই বিশ্বাস করতে পারল না তারা নিজেরাও। ভয়ে কম্পিত কণ্ঠে বলল, স্যার, জলদি আসুন। প্রমুখ লাফিয়ে আসে ঘরে। চোখ তার চোরক গাছ। সে কি সঠিক দেখছে নাকি ভুল? ছোট্ট একটা বিছানার উপর দড়ি দিয়ে ঝুলে আছে ভুট্টো। দেহটা মোটাসোটা, সারা গায়ে তেলাপোকা, ইঁদুর আর চিকা। হয়তো সারা রাত মাংস খুবলে খেয়েছে। ভুট্টো শরীর থেকে আসছে বাজে গন্ধ। হয়তো একদিন আগেই মারা গেছে সে। কিন্তু সুইসাইড কেন করলো সে? মুখটা কেমন ভয়ঙ্কর হয়ে আছে, চোখ দুটো খোলা অবস্থায়। ঘরের জিনিসপত্রগুলো এলোমেলো। বিছানায় কোনো চাদর নেই। প্রমুখ শুকনো ঢোক গিলে। এত দূর এসে কি হলো? শেষ ভরসাও মাটি হয়ে গেল। আশার আলো নিভে গেল নিমিষেই। কার জন্য এত দূর আসলো? কবির ঘামছে। ভয়াবহ মৃত্যুতে সে হতবিহ্বল। প্রমুখের ছোট্ট হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলল, লোকটা ফাঁসি দিল কেন স্যার? ধপ করে মেঝেতেই বসে পড়ল প্রমুখ। তাদের মাঝে থাকা দুটো ছেলে গাড়ি থেকে পানি এনে সেই দোকানদারের জ্ঞান ফিরায়। লোকটি জ্ঞান ফেরার সাথে সাথে এলোমেলো হেঁটে দৌড়ে চলে যায় বাসায়। প্রমুখ চুপ রইল অনেকক্ষণ। ভাবল হামিদুর রহমানের মৃত্যুর আগে বলে যাওয়া কথাগুলো। ভুট্টু গিয়েছিল তার কাছে। ভয়ে আতঙ্কে মুখ দিয়ে আবুল তাবুল প্রলেপ গায়। বলেছিল মেরে ফেলবে, কাউকে বাঁচিয়ে রাখবে না। প্রমুখ উঠে দাঁড়ায়। তার ব্যাপক সন্দেহ, এটা সুইসাইড নাকি খুন। কেন সে সুইসাইডই করবে? তীক্ষ্ণ চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সারা ঘর। ঘরে একটা টেবিল, তাও উল্টো হয়ে মেঝেতে পড়ে আছে। হয়তো এটার উপর উঠেই দড়িতে ঝুলেছে। একটা পানির গ্লাস আর জগ। পাশের দড়িতে ময়লা দুটো কাপড় ছাড়া ঘরে কিছুই নেই। সে তাকায় ভুট্টোর দেহের দিকে। গন্ধে গা গুলিয়ে আসায় কবির আর রায়হান টিকতে পারল না। তারা নাক ঢেকে চলে গেল বাইরে। প্রমুখ পকেট থেকে রুমাল বের করে নাক ঢেকে ভুট্টোর দেহে সব দেখলো। সারা গায়ে কামড়ে মাংসে ছিঁড়ে ফেলার দাগ। জিহ্বা বের করে চোখ খুলে আছে, দেখতেই ভয়ঙ্কর। প্রমুখ চোখ বন্ধ করে শ্বাস নেয়। হনহন করে ঘর থেকে বেরিয়ে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। কবিরকে বলল, পানি কিনে আন। কবির চলে যায়। রায়হান প্রমুখকে বলল, লাশ নামানোর ব্যবস্থা কর। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী দেখব সত্যি কাহিনী কি। রায়হান কপাল কুঁচকে চটপট উত্তর দেয়, পুলিশ ছাড়া লাশ নামানো যাবে না। প্রমুখ বলল, সাব্বাস রায়হান, মাথায় বুদ্ধি আছে। পকেট থেকে ফোন বের করে কল করলো এক পুলিশ অফিসারকে, যে বারবার প্রমুখের উপর যত সব মামলা হয় সব মিটিয়ে দেয়। রিসিভ হতেই এপাশ থেকে প্রমুখ সালাম দিয়ে বলল, ফ্রি আছেন? হ্যাঁ, ফ্রি আছি। কি খবর প্রমুখ চৌধুরী, হঠাৎ কি মনে করে? সিরিয়াস কেস স্যার, আপনাকে টেক্সট করছি, চলে আসুন, এরপর সব বলছি। সাথে 2-3 জন অফিসার নিয়ে আসবেন। প্রমুখ কথা বলে কল রাখলো। রায়হানের সাথে আরো দুটি ছেলেকে বসিয়ে রেখে সে চলে যায় গাড়িতে। কবির মাত্রই পানি নিয়ে যাচ্ছিল। প্রমুখকে চিন্তিত মুখে বসতে দেখে বলল, চলে আসলেন স্যার, যাবেন না? প্রমুখ সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, না, হোটেলে চল, শাওয়ার নিব। কবির কাচুমাচু করলো প্রশ্ন করতে,
কিন্তু প্রমুখকে আরামে বসতে দেখে দমে যায় সে। গাড়ি নিয়ে চললো হোটেলে। সিরাতের আজ ভার্সিটি বন্ধ। বারান্দায় ফুলের টবে পানি দিচ্ছে সে। তখনই কলিং বেলের শব্দ এলো। হাতে জগ রেখে দরজা খুলে দেখলো বাসার মালিকের বউ দাঁড়িয়ে আছে। মৃদু হেসে সালাম দিল সে। মনে মনে তারিখ গুনতে থাকে। আজ মাসের 7 তারিখ। এই বাসার নিয়ম মাসের শুরুতে 5 দিনের মধ্যে বাসা ভাড়া ক্লিয়ার করতে হবে। মহিলাটা সালাম দিয়ে মুখে অস্পষ্ট ভাব ফুটিয়ে তুলল। কপাল কুঁচকে বলল, আজ কত তারিখ মনে আছে? সিরাত মাথা উপর নিচ করে মনে আছে তার, কিন্তু টিউশন বেতন এই মাসে পাবে না, মাত্রই শুরু করলো। তাছাড়া আগের মাসে তাইমার অপারেশন হয়েছে। দোটানায় পড়লো সিরাত। দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলল, জি, ভেতরে এসে কথা বলুন। ভেতরে যাওয়ার জন্য আসিনি মেয়ে, পই পই করে নোটিশ বোর্ডে লিখে দিয়েছি। চোখে দেখনি? মিস চায় কেন বেতন দিতে? আন্টি, কোনো মাসে তো মিস যায় না। তাছাড়া মায়ের অপারেশন হলো, এর জন্য এ মাসে হাত খালি। আমাকে 1 সপ্তাহ সময় দিন, ক্লিয়ার করে দিব। সিরাতের কথায় তেতে উঠে তিনি। তার গমগমে গলার আওয়াজে তাইমা খানম আস্তে ধীরে হেঁটে আসে। বাড়িওয়ালাকে দেখে বুঝে যায় সে। তপ্ত শ্বাস ফেলে বলল, ভাবি, মেয়েটা একাই সংসার সামলাচ্ছে, এই মাসে অন্তত একটু সময় দিন। আমাকে আসতে হয় কেন? সামান্য 4,000 টাকাও হাতে থাকে না? তাছাড়া মেয়ে বিয়ে দিন জামাই বাড়ি চলে যাবে, ঝামেলাই শেষ। এত বড় মেয়ে এখনো বাসায় রেখেছেন কেন? পাত্র পাচ্ছেন না? আমাকে বলুন, ভালো দেখে কোথাও দিয়ে দিই। আপনিও মেয়ের জামাই বাড়ি সুখে থাকতে পারবেন। মহিলার কথাই চেতে উঠে সিরাত। তাইমা অপমান বোধ করে মাথা নিচু করে রইল। মহিলাটা কোনো কথা থেকে কোন কথায় যায়। সিরাত দাঁতে কটমট করে রাগে ফুঁসে উঠে বলল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আন্টি, বাসা ভাড়া পেয়ে যাবেন 3 দিন পর। প্লিজ এবার চলে যান। মহিলা রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, আমার বাসা থেকে আমাকে চলে যেতে বলো? অসভ্য মেয়ে, থাকতে এসেছি আমি। ভালো কথা বললেও গায়ে লাগে। মহিলা যা ইচ্ছে তাই বলে 3 দিনের সময় দিল তাদের। গটগট পায়ে তাদের ফ্ল্যাটে চলে যায় তিনি। সিরাত খট করে জোরে দরজা লাগায়। পেছন ঘুরে তাই আমার অসহায় মুখ দেখে জড়িয়ে ধরে বলল, এই ডাইনি মহিলার কথায় মন খারাপ করবে? আমি জানি আমরা কেমন, আর কারোর জানার প্রয়োজন নেই। ইচ্ছে করছিল ওর দেখা পাত্রের সাথে ওই বজ্জাত মহিলাকে বিয়ে দিয়ে দিই। এতক্ষণ মন খারাপ থাকলেও এবার সিরাতের কথায় ফিক করে হেসে উঠে মেয়েকে রুমে নিয়ে আদর করলো। কপালে চুমু খেয়ে বলল, জিদের বসে 3 দিন সময় নিলি, এবার কি হবে? সিরাত চিন্তায় পড়ে। আসলেই তো, রাগে জিদে বলে দিল এবার কি হবে। নতুন টিউশন, সেখানে কিভাবে কালি টাকার কথা বলবে সে? তাছাড়া টাকা পাবে কোথায়? একমাত্র সায়রা আছে, কিন্তু কয়েকদিন পর পর এভাবে টাকা নেওয়া ভালো দেখায় না। মেয়েটা ফেরত নিতেই চায় না। রেগে চোখ লাল করে তাকায়। না, ওর থেকে এবার কোনো মতেই নেওয়া যাবে না। তার জন্য যা হওয়ার হবে। অন্য উপায় ভাবতে হবে এবার। শেষে মায়ের মুখের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, এসব নিয়ে চিন্তা করো না, ঠিক ম্যানেজ হয়ে যাবে। লাশ আমাদের সাথে নিয়ে যাচ্ছি প্রমুখ। অফিসার ফোনে প্রমুখকে বলল। তারা কয়েক ঘন্টা আগেই কুমিল্লা এসে তদন্ত করে। সারা ঘর সার্চ করেও আশানুরূপ ফল পায়নি। শেষে ফোর্স নিয়ে ভুট্টের লাশ নিয়ে যায় তাদের সাথে। সেখানেই যা করার করবে। গাড়িতে উঠে প্রমুখকে জানালো অফিসার। প্রমুখ বিছানায় বসে জবাব দেয়, থ্যাংক ইউ স্যার। তাহলে আমিও বাসায় যাচ্ছি। আচ্ছা, চলে আসো। প্রমুখ কল কেটে কবিরকে সব গুছিয়ে আসতে বলল। রায়ানের সাথে যারা এসেছিল সবাই প্রমুখকে জানায়। এখানে থাকার দরকার নেই, সবাই আজই রওনা দেয়। রায়হান মাথা ঝাঁকিয়ে গাড়িতে উঠে। প্রমুখ রেডি হয়ে বেরিয়ে আসতেই কবিরকে লাগেজ হাতে দেখতে পায়। হোটেলের বিল পরিশোধ করে গাড়িতে উঠে বসে। কবির ড্রাইভ করতে করতে বলল, স্যার মাথা ব্যথা করছে, একটু ঘুমিয়ে নিন। প্রমুখের চোখ লাল, রক্তবর্ণ চোখেই বাইরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তায়ামা খানম সিরাতের রুমে আসে। সকালের সেই ঘটনার পর থেকেই সিরাত চিন্তিত। সাফওয়ান কয়েকবার কল করলেও রিসিভ করেনি, উল্টো ফোন বন্ধ করে ঘুমিয়েছে। মন ভালো নেই তার। জীবনটা কেমন পানসেচা হয়ে যাচ্ছে দিন দিন। তায়ামা খানম মেয়ের মাথায় বিলি কেটে ভাবল, নিচ থেকে হাঁটাহাঁটি করে আসা যাক। কতদিন ঘরের বাইরে যাওয়া হয় না। এখন সিরাত না হয় ঘুমিয়ে থাকুক,
তখন সন্ধ্যা হবে হবে ভাব। তায়ামা খানম গায়ের ওড়না ঠিকঠাক করে ফোন হাতে নিল। মেয়ের ঘুম ভাঙলে অস্থির হয়ে যাবে চিন্তায়। সে দরজা লক করে বাইরে বের হয়। কিছুক্ষণ বিল্ডিং এর নিচে হেঁটে গেল গলির দিকে। সেখানে হেঁটে চেনা জানা কয়েকজনের সাথে কথাও বলল মন খুলে, হাসলো, আড্ডাও দিল। মাগরিবের আজান হচ্ছে, এবার বাসায় ফেরা উচিত। সিরাত কল করেনি ভেবে সে মনে মনে ভাবলো এখনো ঘুম ভাঙেনি হয়তো। হাঁটার গতি বাড়িয়ে দেয় আর অল্প পথ। নিচের দিকে তাকিয়ে হাঁটার সময় খেয়াল করে পাশের বিল্ডিং থেকে কারো চিৎকারের আওয়াজ আসছে। প্রথমে ভুল শুনেছে ভেবে তায়ামা খানম সামনে এগিয়ে যায়। মুহূর্তেই কারো আত্মচিৎকারে পা আপনা আপনি থেমে যায় তার। আশেপাশে নজর দিয়ে বোঝার চেষ্টা করলো কোথা থেকে আসছে সেই শব্দ। অতঃপর মানুষের কথা শোনার শব্দের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় সে। দাঁড়ায় এক খসে পড়া পুরনো বিল্ডিং এর সামনে। শ্যাওলা পড়ে ভুতুরে বাড়ির মতো দেখতে। তারা যখন এই বাসায় প্রথম আসে তখন শুনেছিল এই বিল্ডিং এ ভূতের বাস। রাতে সন্ধ্যায় চিৎকারের আওয়াজ শোনা যায়। কাউকে জিজ্ঞেস করলে বলতো নিষিদ্ধ বাসা। রাত 12টায় কান্নার শব্দ আসে। তাইমা এসব মনে পড়ে ভয় জন্মায় ভেতরে। গলা শুকিয়ে আসছে। এখন সময়ও সন্ধ্যের পর। গা ছমছমে পরিবেশ। ভয়ে পিছিয়ে আসতেই আবারও গগন কাঁপনি চিৎকার ভেসে আসে। এবার দাঁড়িয়ে থাকতে পারল না তিনি। মনে তার হাজারো প্রশ্ন। কি আছে সেখানে? কৌতূহলে এক পা বাড়ায়। যা হওয়ার হবে, আজ ভূত দেখেই ছাড়বে। ধরনীর বুকে আস্তে আস্তে অন্ধকার হানা দিচ্ছে। তায়ামা হাতের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দাঁড়ালো বিল্ডিং এর সামনে। সেখানেই অনেক লোকের কথা শোনা যাচ্ছে। তার মনে আস্তে আস্তে উত্তেজনা বাড়ল সত্যি জানার জন্য, ভেতরে দেখার জন্য। আশেপাশে পর্যবেক্ষণ করতেই ভাঙা দেয়াল চোখে পড়ে। ছিদ্রটা সাইজে অল্প, মুখ ঢুকানো যাবে না। তাইমা থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে দেয়াল ধরল। ছিদ্র দিয়ে চোখ দিতেই গলা কাঁপলো তার। নিজের অজান্তে চোখ দুটো বড় বড় হয়ে যায়। ভয়ে পায়ের তলা শিরশির করে উঠল। কি মারাত্মক মৃত্যু যন্ত্রণা! প্রায় 4-5 জন মানুষের ভিড় সেখানে। দুটো লোককে কেউ বেল্টের আঘাতে ক্ষত বিক্ষত করছে সারা দেহ। পাশেই দাঁড়িয়ে কেউ হাসছে, আবার একজন চেয়ারে বসে আয়েশ করে দেখছে। তায়ামা খানম লোক দুটোর কষ্টে মুখ চেপে নিজেকে নিয়ন্ত্রণ করলো। গলা শুকিয়ে কাঠ, অনবরত ঘামছেন তিনি। কিছুক্ষণ নিজের চোখে মর্মান্তিক ঘটনা অবলোকন করে মস্তিষ্কে বুদ্ধি হানা দেয় ফোনে ভিডিও করার। সে আর দেরি করলো না। ভেতরে মৃদু আলোয় হালকা দেখা যাচ্ছে সবাইকে। সে ভিডিও অপশন অন করে কাপা কাপা হাতে সব ভিডিও করতে থাকে। সেখানকার চেয়ারে বসে থাকা লিডার চিল্লিয়ে বলল। লোকটির গায়ে ফর্মাল শার্ট প্যান্ট, চেয়ারে আয়েশি ভঙ্গিতে সিগারেট ফুঁকছে। হঠাৎ সে এগিয়ে বেঁধে রাখা লোকটির বুকের পাটায় হাতের ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে বলল। লোকটি ব্যথায় ঘুমিয়ে ওঠে, কাকুতি মিনতি করে ছেড়ে দেওয়ার জন্য। শেষে খুব কষ্টে বলল। লোকটি ফিক করে হাসে, বলে, শেষে আদেশ করলো এক ছেলেকে তাদের মেরে ফেলার জন্য। তায়ামা খানম এসবের আগা মাথা কিছুই বুঝলেন না। লোকটির ভয়ঙ্কর মৃত্যুতে তায়ামা মুখে ওড়না চেপে ফুপিয়ে ওঠে। এতদিনের বানোয়াট গল্প থেকে এবার সে বুঝলো এ বাসায় ভূত তেরে বলে যে বছরের পর বছর অসৎ খুনও করা হয়, এসব মিথ্যে বানানো গল্প নিজেদের কার্যসিদ্ধির জন্য। এবার ভিডিওটি পুলিশের হাতে তুলে দিলেই হলো। প্রথম ছেলেটাকে মারার পর দ্বিতীয় ছেলের কাছে আসতেই তায়ামার হঠাৎ ফোন বেজে ওঠে। তিক্ত রিংটোনে ভেতরে সবাই চমকে ওঠে। রক্তচক্ষু নিয়ে তাকায় আশেপাশে। তায়ামা ভরকে গিয়ে তাকায় ফোনের দিকে। সিরাত কল করেছে। সে ভয় পেয়ে যায়। সেখানেই থম মেরে দাঁড়িয়ে থাকা অবস্থায় চেয়ারে বসে থাকা লোকটিকে উঠে গমগমে গলায় বলল। সবাই একে অপরের দিকে তাকিয়ে অস্থির গলায় বলল। লোকটি রেগে যায়, দাঁতে দাঁত চেপে হিংস্র হয়ে চিৎকার করে বলল। একটু থেমে গর্জন করে উঠল। তাইমা ভয়ে জমে যায়। সে দৌড়ানোর জন্য পা বাড়ালেও এক বিন্দুও নড়তে পারে না। অবশেষে সবাই অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বাইরে আসতে দেখে। তায়ামা খানম এদিক ওদিক না দেখে দৌড় লাগায়। তখনও ফোন বেজেই চলেছে। শেষে কেটে এলোমেলো পায়ে দৌড়ানো শুরু করে। হঠাৎ পায়ে কিছুর আঘাতে সে জুতা ফেলে দিয়ে পেছনে একবার তাকিয়ে দৌড়ায়। তার পা কাঁপছে। এবার ধরা পড়লে রেহাই নেই, বেঁচে ফেরা অসম্ভব। পেছন পেছন লোকগুলো পায়ের আওয়াজ ভেসে আসছে। তায়ামা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে খুব কষ্টে আসলো বাসার সামনে। পেছন ঘুরে দেখতে পায় লোকগুলোর ছায়া দেখা যাচ্ছে। তায়ামা খানম ভয়ে ফুপিয়ে সিঁড়ি বেয়ে উঠল। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে অবরত কলিং বেল বাজে। লোকগুলো তায়ামা খানমকে অনুসরণ করেই সে বিল্ডিংয়ে এসে থামে।
ও এপাশ ওপাশ জহুরি চোখে পর্যবেক্ষণ করে কাউকে পায় না। তবে তারা চেহারা দেখেছে যখন পেছন ঘুরেছিল তায়েমা। শেষে না পেয়ে তাদের বসকে কল করলো। তখনই তাদের বসের পাশ থেকে এক লোক বলল। লোকটি বাঁকা হেসে ফোন কাটলো। সিরাত দরজা খুলে মায়ের ভয়ার্ত চেহারা দেখে কপাল কুঁচকে তাকায়। সে ঘুম থেকে উঠে সারা রুমে তায়েমাকে না দেখে পাগল পাড়া হয়ে গেছিল। তাই তো ফোন করেছে একের পর এক। তায়েমা খানম হঠাৎ ছোট্ট বাচ্চাদের মতো মেয়েকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সিরাত একাকাশ বিস্ময় নিয়ে তাকায় মায়ের দিকে। কি হলো তার মায়ের? এভাবে কাঁদছে কেন? তার মা সারা দেহ ঘামে জবজবে, মায়ের পায়ে ময়লা, জুতো নেই। তবে কি কোনো দুর্ঘটনা হয়েছিল? সিরাত অস্থির হয়ে যায়। বা হাতে দরজা আটকে রুমে আসলো মাকে নিয়ে। নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, মা, কথা বলো। এভাবে কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? তাই আমার চোখে ভাসছে এখনো সেই দৃশ্য। মেয়েকে কিভাবে বলবে সে একটুর জন্য তার জান ফিরে এসেছে ঘরে? নয়তো মেয়ের থেকে চিরকালের জন্য বিদায় নিতে হতো। তবুও লোকগুলোকে এত সহজে ছেড়ে দিবে তাকে? তাই মঝরে মেয়েকে ধরে কেঁদেই যাচ্ছে, ফুপিয়ে উঠছে বারবার। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সিরাত অর্ধৈর্য হলো, মনে উত্তেজনা। তাই আমাকে এমন অবস্থায় দেখে তাই আমার বাহু ঝাঁকিয়ে দিয়ে বলল, মা, মা তাকাও, আমার চোখে চোখ রাখো। কি হয়েছে বলো? ওরা আমার মেরে ফেলবে রে সিরাত। কম্পিত কণ্ঠে এটুকু বলেই কাঁদলো তাইমা। আবারও বলল, লোকগুলোকে মেরে ফেলেছে ওরা। এখানে আর থাকবো না, নয়তো আমাদের দুজনকেও মেরে ফেলবে। সিরাত ভ্রু কিঞ্চিত করে ভাবলো, গলা স্বর উঁচু করে বলল, কি হয়েছে বলবে তো? এভাবে আজে বাজে বকছো কেন? তাইমা খানম অঝরে একা একাই কাঁদলো। সিরাত একের পর এক প্রশ্ন করে গেলেও উত্তর দিল না। প্রায় 20 মিনিট পর কান্না থামিয়ে মনে মনে একবার ভাবে সব খুলে বলবে সিরাত, কিন্তু অবশেষে ভাবলো অযথা চিন্তা করবে। তার থেকে যত দ্রুত সম্ভব সিরাতকে বিয়ে দিয়ে সে ভাইদের কাছে চলে যাবে। তাইমা কাপা পায়ে উঠতেই সিরাত বলল, তুমি বলবে না তাই তো? ওকে ফাইন, কিছুই বলতে হবে না। তাই আমাকে বাথরুমের দিকে যেতে দেখে সিরাত বড় বড় পা ফেলে মাকে জড়িয়ে ধরে বলল, ও মা, বলো না কি হয়েছে তোমার? কে মেরে ফেলবে? তাই আমার মন গলে একটু। মেয়েকে ধরে চোখের পানি ফেলে বলল, বলবো, সব বলবো, একটু সময় দে। সিরাত সরে দাঁড়ায়। তাইমা খানম বাথরুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। চোখের সামনে ভাসছে সেই দৃশ্য। তার পেছন ছুটে আসা কথা মনে হলেই বুক ধরফর করে ওঠে। মনে হয় স্ট্রোক করবে সে। গোসল করে সেদিন সিরাতকে কোনো কথাই বলল না। রাতে না খেয়ে ঘুমিয়েও যায়। ভয়ে আতঙ্কে ভয়াবহ জ্বর হানা দেয় তার শরীরে। সিরাত অস্থির হয়ে যায়, মায়ের মাথার কাছে বসলো। তাইমা জ্বরের ঘরেই বাজে বকছে, সেই ঘটনাই আওড়াচ্ছে বারবার। সিরাত জলপট্টি দিয়ে সারা রাত ভাবলো মায়ের কথা। এসব উল্টাপাল্টা কি বকছে তার মা? কিসের এত ভয়, যার ফলে তীব্র জ্বর চলে আসলো। সকাল 9টায় তাইমার জ্বর কমে যায়। বিছানায় শোয়া থেকে উঠে বসে দেখলো সিরাত তার মাথার কাছে ঘুমিয়ে আছে। মেঝেতে পা মেলে বিছানায় মাথা গুজে পড়ে আছে। তাইমা চুমু খায় মেয়ের মাথায়। হঠাৎ ছোঁয়ায় ঘুম ছুটে যায় সিরাতের। ধরফর করে উঠে বলল, জ্বর কমেছে? হাতের উল্টো পিঠ দিয়ে গলা মাথা চেক করলো তাইমা খানমে। না, জ্বর কমেছে। স্বস্তি পেল সে। তাইমা মলিন হেসে মেয়েকে দেখলো, বলল, রাতে ঘুমাসনি? সিরাত নাস্তা করার জন্য বাইরে যেতে যেতে বলল, ঘুমিয়েছি। এবার নাস্তা করে আমাকে সব বলবে, নয়তো ভুলে যাব তুমি আমার মা। তাই আমার বুকটা মোচড় দিয়ে ওঠে। চোখ দুটো টলমল করতে হাত দিয়ে মুছে ওয়াশরুমে যায়। স্থির করলো সব বলবে সিরাতকে। প্রমুখ দুপুরে খেয়ে আরাম করছিল বিছানায়। সেই আরাম হয়তো কবিরের সহ্য হলো না। সে রুমে উকি দিয়ে বলল, স্যার, এই ফাইলে সব আছে। প্রমুখ হেলে দুলে আসলো কবিরের সামনে। ঢিলে ট্রাউজার নাভির নিচে পড়ে আছে, খালি চওড়া বুক আর শক্ত পেটের কয়েকটা ভাঁজ স্পষ্ট। সে কবিরের আপাদমস্তক দেখে বলল, কি আছে তোর মাথা? প্রমুখের কথায় হোঁচট খেলো সে। থতমত খেয়ে বলল, মেয়েটার ডিটেলস। প্রমুখ কপাল কুঁচকে তাকায়, এরপর অধর বাঁকিয়ে হেসে হাত বাড়িয়ে বলল, ওহ, এবার দে, অনেক সময় নিয়েছি। কবির খুশিতে গদগদ হয়ে হাতের ফাইলে গিয়ে দিল। প্রমুখ ফাইল নিয়ে আরাম করে চেয়ারে বসে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ঠোঁট কামড়ে বাঁকা হাসে। বিড়বিড় করে বলল, সিরাজ বেবি, অনার্স প্রথম বর্ষ, মায়ের একমাত্র সন্তান, বাবা নেই। মাসখানিক আগে মা হাসপাতালে ছিল। ইদানিং একটি ছেলের সাথে প্রায়ই ঘুরতে দেখা যায়।
বর্তমানে বান্ধবীর সংখ্যা 1, 2 নম্বর বাসা মাওনা। সারাদিন মায়ের পাশে সময় কাটিয়েছে সিরাত। ভার্সিটিও যাওয়া হলো না আর। তার মাকে সে ঘটনা নিয়ে অনেকবার জোরাজোরি করার ফলে তাই মা সময় চেয়েছে, সিরাতও অমত করেনি। বিকেলে বসে চা খাচ্ছিল তারা, তখনই কল বেজে ওঠে সিরাতের। হন্তদন্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখলো সাফওয়ানের কল। ছেলেটা কাল থেকে এই কল দিয়েই যাচ্ছে অবরত। এখন না ধরলে কেমন দেখায়। আকাশ পাতাল ভাবে কল রিসিভ করতেই ওপাশ থেকে সাফওয়ান বলল, সেটা তোমাকে ইগনোর করছো? কতবার কল দিয়েছি খেয়াল আছে? সিরাত চোখ বন্ধ করলো, ঢোক গিলে বলল, খেয়াল করিনি, মায়ের জ্বর, তাছাড়া আমারও মন ভালো নেই।